এত দ্রুত একটা মানুষ কিভাবে চেঞ্জ হয় হয়তো আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে ছাড়া কিছু বুঝতোই না, সেই মানুষটা এখন আমাকে দেখলে সহ্য করতে পারে না। যখন আমরা গ্রামে ছিলাম একদম নিঃস্বার্থভাবে ভালোবাসতো আয়াতের আপু, আজ সেই মানুষটা কত বদলে গেছে ভাবলে অনেক কষ্ট হয়। যখন একটা মানুষ সব কিছু পেয়ে আবার হারিয়ে যায়, আমার জানা মতে এর থেকে বড় কার কষ্ট নেই ওই মানুষটার জীবনে। শুনেছি ইয়াদিন নাকি অফিসেও যায় না আরিয়ান, ঠিকভাবে কোথাও কি করে বেড়ায়। সেটা যদি জানতে চায় আমায় বলে তোর বাবার টাকায় দিয়ে চলি নাকি, এত কৈফত তোরে দিতে পারবো না। তোর যদি ভালো না লাগে তোর বাবার বাড়িতে চলে যেতে পারিস। যদি কিছু বলি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, আর মেয়েটা সবসময় আমার কাছে থাকে, কারণ আয়াত এখনো অনেক ছোট্ট কিন্তু কিছুটা বোঝে। আর বলে আম্মু আব্বু এখন পচা, আমাকে আদর করে না, আগের মতো কিছু কিনে দেয় না, আমার কোনো কিছু চায় না আম্মু, কিন্তু তোমাকে অনেক বকা দেয়। আব্বু যখন তোমাকে বকা দেয় তখন আমার খুব খারাপ লাগে আম্মু। আম্মু এমন কেন করে বলতে পারো, সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার মেয়ে আয়াতকে বলি, আম্মু তুমি এখন ছোট, এগুলো বুঝবা না, আর এগুলো তোমাকে শুনতে হবে না। যখন এগুলো প্রশ্ন করি আমি আমার আর কিছু বলার ভাষা হারিয়ে যায়, চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এইটুকু মেয়ে কিভাবে আমার কষ্টটা বুঝে। প্রতিদিনের মতো আজকেও আমাদের ঝগড়া হয়েছিল। এর আগে অনেক অনেক কথা শুনেছিলাম বুয়ার বিষয় নিয়ে, আমি ওগুলো কান দিতাম না, মনে ভাবতাম কখনো এই কাজটা আরিয়ান করতে পারবে না। তারপর যখন বুয়ার রুমের সামনে থেকে চলে আসলাম, কিন্তু রুমে এসে ভাবলাম কাজটা আমি ঠিক করি না। বুয়ার রুমে ঢোকা দরকার ছিল। এমন বিশ্রী আওয়াজ কিভাবে আসতে পারে বুয়ার রুম থেকে? যেহেতু বুয়া একা থাকে, আমি আবার পুনরায় বুয়ার রুমের সামনে গেলাম, আবার একই সাউন্ড শুনতে পাই। সাহেব ব্যথা পায় তো অস্ত করেন। আরেকটা কথা বলে রাখি, এই বুয়াটা আমাদের বাসায় নতুন এসেছে, বয়স 20 বছর হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর। মনে হবে না সেই বাড়ির কাজ করে। তার চালচরণ, ঘোরাফেরা, কাপড় চাপড় পরার ভাব দেখলে মনে হবে না যে সেই বাড়ির কাজ করে। আর এগুলো কে কিনে দেয় এত দামি দামি পোশাক? আমি যদি কখনো বুয়াকে জিজ্ঞেস করি তুমি পোশাক কোথায় পাও, বউ আমাকে বলে আমি কিনে নিয়ে আসি। কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? ফারজানা বলে না, এমনিতে জিজ্ঞেস করলাম। বুয়ার নাম ছিল তাসলিমা। আমি তাসলিমাকে বললাম, তোমার তো বেতন দেয় তোমার স্যার 5,000 টাকা, আর যে পোশাক পরে আছো এর দাম তো অনেক। খুব জানতে ইচ্ছে করে এত দামি দামি পোশাক তুমি কোথাও পাও? তাসমিন আমার কথায় কোনো জবাব দেয় না, শুধু বলে আমার বন্ধু আছে, সে আমাকে গিফট করে। সে অনেক বড় বাড়িতে কাজ করে তো। আচ্ছা যাই হোক, তার সাথে আমি আর কথা বাড়ালাম না। এইভাবে দিন দিন বুয়া আরও নিত্য নতুন পোশাক পরতে থাকলো, তবু আর কিছু জিজ্ঞেস করেনি। আর হ্যাঁ, আমার সামনে একটু রাত করে বাসায় ফিরত, ওই সময় আমি বেশিরভাগ ঘুমাইয়া যেতাম, আর তাসমিনা জেগে থাকতো। আমি তাসমিনাকে বলে দিতাম তোমার শেয়ার আসলে খাবার দিও। ভাবে আস্তে আস্তে আমার মনে হয় তাদের ভিতর একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা কখনো আমি বুঝতে পারি না। এবার চলে আসেন তাসমিনার ঘরের সামনে। এই সাউন্ডটা কেন হয়? তারপর তাসমিনাকে আমি ডাক দিলাম। তাসমিনা আমার কথায় সাড়া পেয়ে উত্তর দিল, জি ম্যাডাম, আপনি আমাকে দেখছেন? হ্যাঁ। তাসমিনা, একটু বাইরে আসবে? জি ম্যাডাম, আপনি অপেক্ষা করুন, আমি আসতেছি। তখনই হয়তো বা ফিসফিস করে কাকে যেন কি বলতেছে। থাক, এদিকে আমি আর কান দিলাম না। তাসমিনা কিছুক্ষণের মধ্যেই রুম থেকে বের হলো। তখন তাসমিনাকে বললাম, আচ্ছা তোমার রুমে কিসের এত শব্দ ছিল, একটু বাজে শব্দ? আসলে দুঃখিত ম্যাডাম, আপনি শুনতে পেয়েছেন, আমি বুঝতে পারি না। আসলে একা থাকি তো ভালো লাগে না, মাঝে মাঝে অনেক নিজের ভেতর একাকিত্ব ফিল করি। একটু বাজে ভিডিও দেখছিলাম। ফারজানা তখন জিজ্ঞেস করলো, সত্যি কি তুমি ভিডিও দেখছিলা নাকি অন্য কিছু করছিলে? তবা তবা ম্যাডাম, আমি কিছু করছিলাম না, শুধু ভিডিও দেখছিলাম। আচ্ছা যাই হোক, সাহস করে রুমের ভেতর গেলাম না, ওখান থেকে আবার চলে এলাম। সত্যি আজকে আমার মাথাটা এত পরিমাণে ব্যথা করছে, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। এদিকে আয়াতের আব্বু রুমে আসছে না। যে তাসমিনার রুম থেকে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে আয়াতের আব্বু উপর রুমে চলে আসলো। তখন আয়াতের আব্বুকে বললাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ও মা, আমি প্রশ্ন করার মতো দেখলাম সে আজকে উত্তেজিত হলো না। বলল, কোথাও ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। ফারজানা তখন বলল, সত্যি বলছো তো? আচ্ছা বাবা, আমি মিথ্যা বলবো কেন? আজকে সত্যি আরিয়ানকে অন্যরকম দেখা যাচ্ছে।